পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে, সেটা কি কিছুটা থেমে আসছে কিনা নতুন সরকার গঠনের মধ্যে দিয়ে? দ্বিতীয়ত জানতে চাই, এই শুভেন্দু অধিকারী যিনি দায়িত্ব নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, সেখানে অমিত শাহ গতকালকে গিয়ে বেশ কিছু কথা বলেছেন যেগুলো আমাদের বাংলাদেশের জন্য একটু দুশ্চিন্তার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পরিপ্রেক্ষিতে বক্তৃতা দিয়েছে, বলেছে যে অবৈধ প্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশের কোনো সহযোগিতা করবে। অন্যদিকে অমিত শাহর বেশ কিছু বক্তব্য, অমিত শাহ বলছেন যে সংখ্যালঘুরা ভোট দেয়নি, মুসলিমরা ভোট দেয়নি, তাদের দিকে কোনো দায়বদ্ধতা বিজেপির নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনি বলছেন বাংলাদেশের সীমান্ত, পশ্চিমবঙ্গের সাথে সমস্ত সীমান্ত সিল করে দেওয়া হবে নিরাপত্তার প্রয়োজনে। এই বিষয়গুলো কি ধরনের প্রভাব ফেলবে, দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে কিনা, গৌতমদা আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, প্রথম কথা যেটা বলবো যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর যে ধরনের একটা উষ্ণতা তৈরি হয়েছিল উভয় পক্ষ থেকে, সেই উষ্ণতায় অনেকটা শীতলতা লক্ষ্য গিয়েছে। সেই জন্য সম্প্রতি ভারতের বিভিন্ন স্তরের মন্ত্রী বা অন্যান্য কর্মকর্তাদের মুখ থেকে যেগুলো কথাগুলো আপনারা শুনছেন, সেগুলো মানে অনেকটা সেই হতাশার, মানে বর্তমান বাংলাদেশ সরকার সম্পর্কে হতাশার একটা পরিস্ফুটন বলে মনে হয়। এক, দুই হচ্ছে, যেহেতু তিনি হিন্দিতে ভাষণ দিয়েছেন, অনেক সময় আপনাদের ওখানে হিন্দি অনুবাদে সবসময় কতটা এক্স্যাক্টলি হিন্দি অনুবাদ হয়েছে নিয়ে সন্দেহ আছে। আপনি যে কথাটা বললেন, এরকম আমি ওই ভাষণটিতে ছিলাম এবং শুনেছি, আমি টেলিভিশন থেকেই শুনেছি। এরকম এরকম কথা কিন্তু উনি বলেননি যে মুসলমানদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তারা ভোট দেয়নি। আমি জানি না, আমার কানে অন্তত আসেনি, আমি জানি না আপনারা শুনেছেন বলছেন, কিন্তু আমি দরকার হলে আরেকবার শুনবো। কিন্তু যেটা বলেছেন যে সীমান্ত সিল, এই কথাগুলোর অনেকটা না কোনো অর্থহীন কথা। কারণ সীমান্ত তো কি খোলা আছে নাকি? সীমান্ত তো সিলডই আছে। সীমান্তে 650 কিলোমিটার, যেটা তাদের অভিযোগ ছিল যে এই 650 কিলোমিটারের জন্য কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে জমি দেওয়ার কথা ছিল, জমিটা দেয়নি, এমনকি হাইকোর্টের অর্ডার সত্ত্বেও দেয়নি। সুতরাং তিনি বলেছেন এটা ক্ষমতায় এসছেন তারা তারা এখন এটা পূরণ করবে। কিন্তু আমি যতদূর জানি যে ওখানে যে পরিস্থিতি, যে কারণে জমিটা কোনো স্বচ্ছন্দে মনের আনন্দে দেওয়া যায় এমন কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে ওখানকার ভারত ও বাংলাদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে সীমান্ত গুলো এমন ভাবে হয়েছে যে তার ফলে অনেকাংশেই কিন্তু এ প্রান্তের মানুষ ও প্রান্তের মানুষ অনেক ক্ষেত্রে বিএসএফ এর বা বিজেপির অনুমতি নিয়ে আসা যাওয়া করতে হয়, চাষাবাদও করে। এটাও আমি দেখেছি বা জানি। কিন্তু আমি জানি না ওই জায়গায় শেষ পর্যন্ত সিল বলতে কি, ধরুন ভারত সরকার তো পর্যটন ভিসা দিচ্ছেন না, তো সিল্ড আছেই। ভারত সরকার মেডিকেল ভিসাও নিয়ন্ত্রিত, সুতরাং সবটাই যে দিচ্ছেন না। বিজনেস ভিসাও এখনো চালু হয়নি সম্পূর্ণভাবে, খুব মানে একটা দুটো তিনটে এরকম কিছু হয়তো হচ্ছে। মানে ঠিক নতুন করে কি সিল করবেন সেটা আমি জানি না, এটা মানে আমি কোনো ব্যাখ্যাই পাচ্ছি না আর কি। আর আপনাদের ওই যে সম্প্রতি যে ভারতের বাংলাদেশের যে সাংবাদিক দল তারা যে এসেছিল, তারা পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তারা কথা বলেছেন, যদিও কেউ কেউ অনেকটা অংশ রিপোর্টও করেছেন। এই যাবতীয় প্রশ্ন তারা কিন্তু তুলেছিলেন এবং তোলার পরে তারা তাদের জবাব নিয়েই গেছেন এবং জবাবে কেউ কেউ প্রকাশও করেছেন। এবং জবাবে যে খুব ওখানে খুব যে অসন্তুষ্ট তাদের সঙ্গে আমার কথা হয়েছে এরকম মনে হয়নি কিছু। কিন্তু যেটা রাজনৈতিক নেতারা, প্রথম কথা হচ্ছে যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভারত বাংলাদেশ বা বিদেশ নীতি পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করেন না, এটা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী। এখন তিনি যেটা বলতে চাইছেন তার বক্তব্য ছিল একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আমার মনে হয়েছে। তিনি বলেছিলেন যে এই যে অনুপ্রবেশের বিষয়টা, এটাকে অনেকে মনে করছেন এটা আমরা মেরুকরণের জন্য ব্যবহার করি, কিন্তু মেরুকরণ না, আসলে আমার কাছে মনে হয়েছে এটা দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত। এইটা ছিল ওনার ব্যাখ্যা, নিরাপত্তার সঙ্গে যুক্ত, সেই জন্য এটা করা হবে। এটা তো ওদের বিজেপির চিরাচরিত এটা নীতি। এবং ভারত সরকারের যদি দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস ব্রিফিং করেছিল তাতে তারা বললো 3000ও নয়, 2850 হচ্ছে অবৈধ বাংলাদেশে এখানে আছে। 2850, মানে লাখ লাখও নয়, হাজার হাজার নয়, লাখ হাজার বলতে 2850, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। যে ব্রিফিং এদের পরিচয় এখনো বাংলাদেশ সরকার নিশ্চিত করেনি, তাই এদেরকে আমরা ফেরত পাঠাতে পারছি না। বরঞ্চ তারা তো সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সরকার। আমার মনে হয় 2850-এর বিষয়টা যেটা আছে, এটা যদি নিষ্পত্তি করে দেওয়া যায়,
হয়তো 2850 না হলেও 2000ও যদি করে দেওয়া যায়, তাহলে হয়তো ব্যাপারটা এরপরে ভারত সরকারের পক্ষ থেকে বলারও কিছু থাকবে না। কারণ আর তো ধরুন আমাদের এখানে যে ভোটার তালিকা ঝাড়াই বাছাই হয়েছে, তাতে রোহিঙ্গা কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারী এই মর্মে তো নির্বাচন কমিশন কাউকে চিহ্নিত করে। বিহারে সম্ভবত 170 জনের মতো একটা তালিকা পাওয়া গিয়েছিল। কয়েক কোটি ভোটারের মধ্যে 170 সংখ্যাটা খুব মিনিমাম। আর আপনি হয়তো জানেন যে আমাদের ভারতের সুপ্রিম কোর্ট, আমি গতকালই দেখলাম, একটা আদেশ দিয়েছে কেউ যদি অন্যায়ভাবে অনুপ্রবেশ ঘটাতে সাহায্য করে থাকে, তাহলে সেটা এমন কিছু বড় অপরাধ নয়, তার জন্য তাকে জামিন দেওয়া যেতে পারে, ফলে জামিনও দেওয়া হয়েছে। তো এখন এই বিষয়টা বিজেপির একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, এবং সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে তারা তাদের প্রচার করে থাকেন। সেখানে ভারত বাংলাদেশ, ভারত চীন কি ভারত আমেরিকার সম্পর্ক তাদের কাছে ম্যাটার করে না, ভোটে জেতাটাই ম্যাটার করে, এবং এই কারণে পরপর পরপর তারা ভোটে জিতছে, এটা ঘটনা, পছন্দ হোক বা না হোক। এই এই রাজনীতি করে তারা নির্বাচনে সাফল্য লাভ করছেন। এমনকি ধরুন এই আরএসএস এর 100 বছর বয়সে পশ্চিমবঙ্গে এই প্রথম একটি দক্ষিণপন্থী বা বিজেপি যারা অরিজিনালি হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জির শহর, তারা সেখানে সরকার তৈরি করতে পারল। 100 বছর আগে কমিউনিস্ট এবং আরএসএস একসাথে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায়, কিন্তু আজকে কমিউনিস্টদের কোথাও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কিন্তু সেটা এই যে সেটাতে এই ধরনের রাজনৈতিক মেরুকরণ তাদের অনেক সুবিধা করে দিয়েছে। এখন আমি কোনো মানে মূল কোনো মানে ফাইনাল কোনো জাজমেন্ট দিচ্ছি না যে এর ফলে, আমি এটা বলছি না যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে তলানিতে চলে যাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা জিনিস বোঝা গেছে, এর মধ্যে একটা দিক আছে, সেই দিকটা আপনাদের জানা দরকার। সেই দিকটা হচ্ছে যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বহু আওয়ামী লীগ পন্থী এবং আওয়ামী লীগের সমবিরোধী বহু লোক আমন্ত্রিত ছিলেন, এবং সেটা কেউ কেউ সগর্বে ফেসবুকে পোস্ট করেছে যে তিনি আমন্ত্রিত, এবং তারা সকলেই আওয়ামী লীগ পন্থী বলে পরিচিত। আপনি হয়তো এটাও জানি না যে সম্পর্কের কথা যদি বলি, তাহলে হচ্ছে যে কি বলে, ধরুন আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হয় অভিনন্দন জানিয়েছেন তিনি, কিন্তু বিএনপি থেকে কোনো অভিনন্দন জানানো হয়েছে কিনা এটা এখন আমরা জানি না। হয়তো নিশ্চয়ই হয়তো দিতে পারেন, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে যেহেতু জড়িত বাংলাদেশের স্বার্থ, তাহলে সেক্ষেত্রে হয়তো আশা করছি তারা দিতে পারে। কিন্তু সব থেকে আগেই কিন্তু শেখ হাসিনা অভিনন্দন দিয়ে নিয়েছেন, এবং যে শুভেন্দু অধিকারী একসময় প্রকাশ্যে বলেছিলেন যে শেখ হাসিনার পক্ষেই তিনি মন্তব্য রেখেছিলেন বা তার ফলে সে কারণে মনে করছেন যে ভারতীয় জনতা পার্টির লোকে তাদের পশ্চিমবঙ্গের জয়কে আওয়ামী লীগ পন্থীরা ভারতে যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন সকলেই এটাতে বেশ প্রায় একটা উৎসব পালনের মতো অবস্থায় আছে। আর জামায়াতে ইসলামী বা আপনাদের ছাত্র নেতাদের তো বক্তব্য শুনেছেন, তারা আরো অন্যরকম ভাবে ব্যাপারটা দেখছেন। বলুন। এতে করে কি আখেরে আওয়ামী লীগের কোনো লাভ হবে? এই একটা ধর্মপন্থী দল তারা আসছে, বাংলাদেশে তো আওয়ামী লীগ রাজনীতি করে, সেকুলার পলিটিক্স করে, তারা এখানে অসাম্প্রদায়িক পলিটিক্স করে, কিন্তু ভারতে তারা এটা সাম্প্রদায়িক ধর্মভিত্তিক দলকে সমর্থন দিচ্ছে। আখেরে কি আওয়ামী লীগের কোনো লাভ হবে মনে হয় আপনার? 2014 থেকে নরেন্দ্র মোদী দিল্লিতে প্রধানমন্ত্রী, তিনি ভোটে এসেছিলেন সেই বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবো এই স্লোগান দিয়ে। 2014 থেকে 2024 10 বছরে সম্পর্কটা সোনালী অধ্যায়ে গিয়েছিল বলে বলা হয়। আখেরে লাভ হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু শুভেন্দু অধিকারী নিজের মন্তব্য হচ্ছে শেখ হাসিনাকে সালাম করে ঢাকায় নিয়ে গিয়ে পৌঁছে দেবো। তো ফলে এখন যদি কারোর সাহায্য, সে যেই হোক, যে যদি কারোর সাহায্য তার যদি কোনো রাজনৈতিক লাভ হতে পারে এর মানে ভেবে থাকেন, সেটা তারা ভাবছেন। আমি এখনো সেরকম কিছু লক্ষণ দেখছি না। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তাদের পশ্চিমবঙ্গের তাদের সরকার গঠন করা, এবং সরকার গঠন করে এখানে মানুষের এত বিপুল মানুষ আশা আকাঙ্ক্ষার মধ্যে আছেন সেটা পূরণ করতে হবে। না হলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আবার বেশি সময় লাগবে না আবার মত পাল্টাতে। ফলে আওয়ামী লীগের বিষয়টা এখানে জড়িয়ে গেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে
ঘটনা তো যে বিজেপির পক্ষ থেকে তো আওয়ামী লীগ লোকেদেরই তো আমন্ত্রণ জানানো হয়েছে, এটাও তো ফ্যাক্ট। আমি তো জানি না একজন আমি জানি স্থানীয় স্তরে বিএনপি, যিনি আগে আওয়ামী লীগ ছিলেন, এখন বিএনপি হয়ে গেছেন, তিনিও শপথ অনুষ্ঠানে ছিলেন অবশ্য। আমরা কি নামগুলো জানতে পারবো? না মানে আমরা কি ছোটখাটো নামগুলো না খুব ছোটখাটো স্তরের নেতা, তৃণমূল স্তরের নেতা, তাদের নাম জানিয়ে বা তাদের নামের মাহাত্ম্য বাড়িয়ে কোনো লাভ নেই আর কি। কিন্তু আমি জানি তারা এসছে, জানি না আমি জানি, আমি বলছি তারা নিজেরা আমাকে জানিয়েছে। আপনার ফেসবুক যদি খুলে দেখেন অনেকে দেখতে পাবেন নাম দাম। আমি আগ্রহ বোধ করছি, ধরেন পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী বা সংখ্যালঘুরা তারা তৃণমূলকে ভোট দিয়েছে, আর আওয়ামী লীগ যদি বিজেপি কে এইরকম এখন ওপেন সমর্থনই দেয়, তাহলে এই মুসলিম সম্প্রদায়ের পশ্চিমবঙ্গে যদি মন নষ্ট হয় আওয়ামী লীগের প্রতি, সেটা তো বাংলাদেশে এফেক্ট করতে পারে। না দেখুন, সমস্ত মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছে সেটা ঘটনা নয়, তাহলে তৃণমূল এই এত কম সংখ্যক আসন পেত না। মুসলিমরা তৃণমূল সম্পর্কেও বীতশ্রদ্ধ হয়েছিল, যে কারণে তারা কংগ্রেস, সিপিএম এবং স্থানীয় স্তরের যে নেতা মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের দল, জানেন তো হুমায়ুন কবির 2টি আসনে জয়লাভ করেছে, কংগ্রেস 2টি বিধায়ক হয়েছে, একটা বামপন্থী হয়েছে, যারা সকলেই মুসলিম, হিন্দু নয় কেউ। তো ফলে মুসলিমরা সকলেই ভোট দিয়েছেন তৃণমূলকে, সেটা নয়, আগের থেকে কম ভোট দিয়েছে। সেই কারণেই হয়তো এখন তো জানি না যে ভবিষ্যতে কি হবে না হবে, সেটা পরের কথা, কিন্তু মমতা থাকাকালীন তো তিস্তা নদীর চুক্তি স্বাক্ষরিত হয়নি না, সেক্ষেত্রে শেখ হাসিনাই দায়িত্ব নিতে পারেন বিজেপির সঙ্গে কথা বলে তিস্তা নদীর চুক্তি যাতে স্বাক্ষরিত হয়। দাদা, তিস্তা চুক্তি নিয়ে কিন্তু চীনের ইনভেস্টমেন্ট বাংলাদেশে হচ্ছে, এটা কিন্তু ভারত ঠেকাতে পারে নাই। চীনের তিস্তা প্রকল্পে আপনাকে ঠেকাবো আমি কি করে? আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি আইএসআই এর সঙ্গে থাকবেন বা চীনের সঙ্গে থাকবেন, আমি সার্বভৌম দেশ তো, সেটা বিক্রম মিশ্রি জবাব দিয়েছেন আপনাদের সাংবাদিকদের, যে আমরা তো আমাদের প্রস্তাব দিয়ে দিচ্ছি। তিস্তা বলতে কি, তিস্তা নদী যেটা মানে তার যে সংলগ্ন এরিয়া, তার উন্নয়ন, তিস্তার পানি তো বন্টন তো চীনের পক্ষে তো করা সম্ভব না, বা পাকিস্তানের পক্ষে করা সম্ভব না, যেটা তো ভারতে প্রবাহিত নদী, তাই না? সেই চুক্তিটা কিন্তু চীনের যে প্রজেক্টটা আপনারা দিচ্ছেন, সেই প্রজেক্টটার কথা যেটা বলেছে, প্রস্তাব দিয়েছে, অতীতেও দেওয়া হয়েছিল, শেখ হাসিনার সময়ও একবার ছিল, শেষ পর্যন্ত শেখ হাসিনা পিছিয়ে এসে তিনি ভারতকে দিয়েছিলেন ওই যে এলাকার ডেভেলপমেন্ট বলতে ওখানে একটা বাঁধ তৈরি হবে, ওখানে বাঁধ নয়, ওখানে জলাধার তৈরি হবে, এলাকার সামগ্রিক উন্নয়ন হবে, আরো বিদ্যুৎ প্রকল্প তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি। চীনকে দিয়েছেন, আটকানোর তো কোনো ব্যাপার নয়, আটকানো আমরা কি করে আটকাবো? এখন পাকিস্তান যদি জঙ্গি আর লস্করে তৈবা আর এদেরকে আশ্রয় দিয়ে থাকে, তাকে আমরা আটকাতে পেরেছি? পারিনি তো। পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের আশ্রয় দেবে, সেটা কি করার আছে? এই জন্য আপনাদের সিদ্ধান্ত যেটা বাংলাদেশ সরকার নিয়েছেন সেটা তাদের, কিন্তু এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক এই কারণে শীতল হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। আপনার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খুব ঝড়ো একটা সফর করছেন বাংলাদেশে, 2 দিনের ট্যুরে এসেছেন গতকালকে থেকে আজকে পর্যন্ত আমরা যতদূর জানি, এবং পাকিস্তানের সাথে আমাদের একটা মাদক বিরোধী একটা চুক্তি হয়েছে। আপনারা কি এদিকে নজর রাখছেন কিনা? হ্যাঁ, আমরা তো জানতাম যে পাকিস্তান থেকেই মাদক দ্রব্য এখানে আসে, ফলে সেই চুক্তি হয়ে যদি আটকায় তাহলে বাংলাদেশিদের জন্য এটা ভালো, বাংলাদেশিরা পাকিস্তানি মাদক দ্রব্য আর ব্যবহার করবেন না। পাকিস্তানি মাদক তো বাংলাদেশে ভারতেও যায় মনে হয়। না জানি না, সেটা বলতে পারবো না, আমি এরকম কিছু খবর জানি না। দাদা, আমি যেতে চাই নির্বাচন সহিংসতা নিয়ে। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে যদি কোনো সহিংস ঘটনা ঘটে, এটার এফেক্ট বাংলাদেশের একটা পড়ার আশঙ্কা তৈরি হয়। অনেকে, আমরা যারা স্থিতিশীলতা চাই, আমরা যারা ধর্মীয় সম্প্রীতির মধ্যে থাকতে চাই, আমরা যারা উগ্রপন্থী ধর্ম প্র্যাকটিস করি না, আমরা এটা নিয়ে একটা শঙ্কায় থাকি। পশ্চিমবঙ্গ কি শান্ত হয়ে আসছে বা নিয়ন্ত্রণ হয়েছে কিনা? যে ধরনের ঘটনাগুলি আমরা দেখছিলাম, শুভেন্দু অধিকারীর এপিএস মারা গেলেন, অনেক বড় ব্যাপার, এইগুলো কি এখন একটু স্থিতিশীল হয়ে আসছে, কন্ট্রোল হয়ে আসছে, নাকি এটার এফেক্ট আরো চলতে থাকবে? আজকে থেকে নতুন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এগুলো কোনো ধর্মীয় সন্ত্রাস বা এরকম কিছু ঘটনা নয়, এগুলো অপরাধমূলক কাজ। কি কারণে ঘটেছে সেটাও প্রায় পুলিশও এখনো জানায়নি। পুলিশ কিছু সূত্র পেয়ে তারা ভারতেরই বিভিন্ন জায়গায় তারা আরো তল্লাশি চালাচ্ছে, এবং একই সঙ্গে
এরা বাংলাদেশে পালিয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কাও কেউ কেউ করছে। তো ফলে যখন সেটা আশঙ্কাটা প্রমাণিত হবে তখন হয়তো বাংলাদেশ সরকারকে জানাবে ভারত সরকার, কিন্তু এখনো সেরকম কিছু ঘটেছে বলে আমি শুনিনি আর কি। না, সহিংসতা বলতে যেটা বলছেন সেটা মূলত দলীয় হানাহানি, এগুলো কিছুটা হচ্ছে, তার সঙ্গে কিছু আদর্শগত হানাও হচ্ছে না, যেমন লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে, সেগুলো হচ্ছে। তার সঙ্গে কিছু ধর্মীয় উন্মাদনাও আছে, নেই যে তা নয়, অস্বীকার করা যাবে না, সেটাও আছে। এগুলো ঘটনা প্রথম দুদিন আমি তো একটা এখানকার চ্যানেলে বলেছিলাম আর কি, যে ভারতের চ্যানেলে, যে বাংলাদেশে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট যে ঘটনা ঘটে গেল, যে সরকার, নতুন সরকার আসার আগে পর্যন্ত সেরকম তার একটা খণ্ডচিত্র পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। কারণ ভোটের ফল 4 তারিখে প্রকাশিত হয়েছে, আর 9 তারিখে শপথ নতুন সরকার, এই মাঝখানে 4-5 দিন একটা কোন সরকার বিহীন অবস্থা। তাতে যারা ছিলেন নির্বাচন কমিশন দায়িত্বে তারা সঠিক দায়িত্ব পালন করেননি, এটা ঘটনা। বলুন। বদরুল, আপনি কি, জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে দাদা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি সবশেষ দাদা জানতে চাইবো একটা বিষয়, সেটা হলো আমরা গতকালকে একটা নিউজ দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে আওয়ামী লীগের সভাপতি শুভেন্দু অধিকারীকে তো শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি একটি এমন ঘোষণা দিয়েছেন যে তার সংগঠনকে কিছু রিফর্ম করা হবে। আসলে কি তাই কিনা? এবং বাংলাদেশে বিচ্ছিন্নভাবে আজকেও আওয়ামী লীগ একটি মিছিল করেছে, ছাত্রলীগ মিছিল করেছে, তারা কি বিকল্প ভিন্ন কোনো পথে অগ্রসর হওয়ার চিন্তা করছে কিনা? আপনার কাছে এই সংক্রান্ত কোনো খবর? না, ভিন্ন পথের কিছু জানি না, কিন্তু বর্তমান সরকার যেভাবে সার্বিকভাবে প্রায় ব্যর্থ হতে চলেছে বলা যেতে পারে, সেটা মানুষের অসন্তোষ বাড়বে, ক্ষোভ বাড়বে, অশান্তি বাড়বে। আওয়ামী লীগ তো চাইছেন যে তাদেরকে যাতে এই সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, কিন্তু সেটা করছেন না তারা, মূলত জামায়াতপন্থীদের চাপেই করছেন না বলে ধারণা। তো জামায়াতের হাতে বন্দী হয়ে রয়েছেন বর্তমান সরকার। তো ফলে এই জন্য আপনি যেটা বলছেন, আমি সেটা কিছুটা শুনেছি, আমি সঠিক জানি না, এখনো খোঁজ নিতে পারিনি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম।